আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং। আর এই ট্রেনিং সেশন পরিচালনার জন্য এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি আজকের চিফ ট্রেইনার, দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নেটওয়ার্কার, ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ রফিকুল আমিন। মিউজিক শুনতেছিলাম, এত ভালো লাগতেছিল। সেইখানে আমি কিছু তথ্য পেয়েছি, সেটা হচ্ছে স্বপ্ন চুরি হয়ে যায়। বিশ্ব মন্দা, বৈকটের, দরিদ্রতার কারণে, বিশ্ব দুর্যোগের কারণে, করোনা মহামারী দুর্যোগ যখন বাংলাদেশকে আঘাত করেছে, তখন বিভিন্ন রকমের দুষ্কৃতি, দুর্নীতি আমাদের চোখে পরিলক্ষিত হয়েছে। আমরা জানতে পেরেছি বিভিন্ন রকমের দুর্নীতিবাজদের ছোট ছোট কিছু দৃশ্যচিত্র। আমরা দেখতে পেরেছি কিছু ছোট নিম্ন শ্রেণীর ছোট কিছু দুর্নীতিবাজ, যাদেরকে ভীষণ সাজার ব্যবস্থা করা হয়েছে, বড় মাপের শাস্তির ব্যবস্থা করা হয়েছে, দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা হয়েছে, আলোকিত হয়েছে পুরো বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় মিডিয়া পর্যন্ত। কিন্তু যুগে যুগে, বছরে বছরে বাংলাদেশ যখন দারিদ্র সীমার নিচে অবস্থান করে, নিম্ন শ্রেণীর কিছু ছোট ব্যক্তিত্ব যাদের আছে, যারা ক্ষুদ্র প্রকৃতির মানুষ, যারা খুবই দারিদ্রতায় অবস্থান করে, যাদের অবস্থান দারিদ্র সীমার নিচে, তারা যুগে 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 পায়ের তলায় পৃষ্ঠতায় ধ্বংসিত হয় বিধ্বস্ত সমাজের কারণে। এই ব্যক্তিদের কি ন্যূনতম মাথা উঁচু করে বাঁচার মতো কোনো ইচ্ছা করে না? এই নিম্ন শ্রেণীর মানুষেরা কি মানুষ না? এই নিম্ন শ্রেণীর মানুষেরা কি সমাজে মাথা উঁচু করে বাঁচার কোনো যোগ্যতা রাখে না? সারা বাংলাদেশের কাছে আমার এই প্রশ্ন, বিশ্ব মন্দা বৈকট কি কারণে, এই করোনা দুর্যোগের যে প্রভাব বিস্তার করেছে, এই বিস্তারে বিস্তৃত পুরো বিশ্ব এখনো দুর্নীতিতে ধরা পড়েছে হাতে গোনা 2-4 পাপিয়া, শাহেদ করিম, ডক্টর সাবরিনার মতো কয়েকটি হাতে গোনা মানুষ, যারা পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করে নেয় নাই। তাদের বিরুদ্ধে এত বড় কঠোর ব্যবস্থা করা হলো, তাদের রিমান্ডের ব্যবস্থা করা হলো, তাদের একাধিক সাজার ব্যবস্থা করা হলো, তাদের পিছনে 10 কোর্ট, সুপ্রিম কোর্ট, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সামাজিক মাধ্যম একানিষ্ঠভাবে তাদের বিরোধিতা করে আসছে, তাদের সাজার ব্যবস্থা করে আসছে, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করে যাচ্ছে। আমরা যদি দৃষ্টি দেই বাংলাদেশের দিকে, তাহলে দেখতে পারবো MLM D2K 2000 লিমিটেড, ডেস্টিনি 2000 লিমিটেড নামে একটি মাল্টি লেভেল কোম্পানি বাংলাদেশে এসেছিল। যে কোম্পানিটিকে বাংলাদেশে হাত ধরে নিয়ে এসেছিল রফিকুল আমিন নামের এক ভদ্রলোক। আগামী 3 বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে জুলাই 2009 থেকে জুন 2010 পর্যন্ত 18 লাখ হচ্ছে টার্গেট, জুলাই 2010 থেকে জুন 2011 হচ্ছে 24 লাখ টার্গেট, আর জুলাই 11 থেকে জুন হচ্ছে 36 লাখ হচ্ছে টার্গেট। এই টার্গেটগুলোকে যোগ করলে কিন্তু মোটামুটি আমরা 100 লক্ষ পার হয়ে যাব। তো এইটা আপডেট, আপনাদেরকে ইনফরমেশন দিলাম। এরপরে আসেন আমাদের অষ্টম কর্পোরেট স্বপ্ন কি, ডেস্টিনিকে পৃথিবীর মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, নট বাংলা। শুধু বাংলাদেশে না, বাংলাদেশে বর্তমানে আমার হিসাবে আমি মনে করি আমরা মোটামুটি এখন টপ লেভেলে আছি। তো আমরা আরেকটু বড় করে তো স্বপ্ন দেখতে হবে। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে সে যখন সংগ্রহ করে বাংলাদেশের শিকড়, সারা বাংলাদেশে যখন শিকড় বিস্তৃত হয়েছিল, তখন রফিকুল আমিনকে ক্লোজ করা হয়েছিল। সারা বাংলাদেশে যখন MLM মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস প্রচার করা হয়েছিল, তখন কেন রফিকুল আমিনকে আটকানো হয়েছিল না? যখন সারা বাংলাদেশে শিকড় বিস্তৃত হয়েছিল, তখন কেন রফিকুল আমিনকে ক্লোজ করা হয়েছিল? এই প্রশ্নটা সারা বাংলাদেশের মানুষের কাছে আমি জানতে চাই, কি কারণে এই রফিকুল আমিন লক্ষ লক্ষ কোটি টাকা সারা বাংলাদেশের গরিব মানুষের কাছ থেকে টেনে নিয়েছিল। মাস্টার, যে একজন স্কুল শিক্ষক, সারা জীবন তার শিক্ষকতার মাধ্যমে কিছু পুঁজি সংগ্রহ করেছিল, সে কিছু টাকা ঘরে রেখেছিল, তার বাকি জীবনটা আরাম আয়েসে কাটাবে, 200-400 টাকা করে খরচ করবে, এই পরিকল্পনাটা ছিল। সারা জীবন সে একটি ছেঁড়া পঞ্চ, একটি ছেঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে, একটি লুঙ্গি পরে সে শিক্ষকতা করেছে, মানুষের বাড়ি বাড়ি টিউশনি করে সে কিছু পয়সা জামানত করেছে। সেই টাকার থেকে ডেস্টিনিতে সে পুঁজি ইনভেস্ট করেছিল রাতারাতি বড়লোক হওয়ার জন্য, সে পুঁজি ইনভেস্ট করেছিল ধনী হওয়ার জন্য, সে পুঁজি ইনভেস্ট করেছিল ডেস্টিনিতে কেন? দ্বিগুণ টাকা করার জন্য, 200 টাকা থেকে 2000 টাকা করার জন্য। এই প্রলোভন দেখানো হয়েছিল এই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি। এই প্রলোভনটি দেখিয়েছিল সারা বাংলাদেশের কানায় কানায়, যখন তাদের এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছিল, যখন এই এজেন্ট ট্রেনাররা যখন তাদেরকে ট্রেনিং করাতো,
যখন তাদেরকে বোঝাতো যে আপনি 200 টাকা ইনভেস্ট করেন, ট্রি প্লান্টেশনে করেন, মাল্টি লেভেল মাল্টি করেন, নাইজেরিয়া প্যাকেজ নেন, বিভিন্ন রকম প্যাকেজ বিএসটিভিতে ছিল, বিভিন্ন রকম মাল্টি লেভেল বিজনেস তারা দেখিয়েছিল। যখন এই বিজনেস তারা শুরু করেছিল তখন তাদেরকে আটকানো হয়েছিল, মাঝ পথে তাদেরকে আটকানো হয়েছিল না। যখন তাদের বিজনেস বাংলাদেশ থেকে টাকা ক্লোজ করে আসে, যখন নিম্ন শ্রেণীর মানুষেরা, হতদরিদ্র মানুষেরা যখন তাদের সমস্ত সর্বোচ্চ পুঁজিটুকু, তার সর্বস্ব ইনভেস্টিংটা সে ডেস্টিনিতে করেছিল, তখনই ডেস্টিনিকে বাংলাদেশ থেকে ক্লোজ করা হয়েছিল। এক রাতারাত্রে রফিকুল আমিনকে অ্যারেস্ট করা হয়েছিল। আজ অব্দি রফিকুল আমিনের কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না তিনি কী অবস্থায় আছেন। যদি রফিকুল আমিনকে ক্লোজ করা হলো, রফিকুল আমিনের সাজার ব্যবস্থা করা হলো, তো সাধারণ মানুষেরা কি এমন অন্যায় করেছিল, কি এমন দোষ করেছিল যে তাদের তিলে তিলে জমানো টাকাটা এই গরিব মানুষের হাতে পৌঁছে দেওয়া হইল না? কেন তাদের টাকাটা ফেরত দেওয়া হইল না? কেন রফিকুল আমিনকে ক্লোজ করার পরে এই টাকাটা, পুরো টাকাটা আটকিয়ে রাখা হলো? কেন এই টাকাটা বাজেয়াপ্ত করা হলো? কেন এই গরিব মানুষদেরকে ধ্বংস করা হলো? আমি এই প্রশ্নটা সারা বাংলাদেশের কাছে আবারও জানতে চাই। বাংলাদেশের মানুষ যুগে যুগে কতদিন নির্যাতিত হবে, কতদিন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের সহজ সরল মেধার মানুষদেরকে কতদিন পর্যন্ত ঠকানো হবে, কতদিন মানুষ তিলে তিলে ধুকে ধুকে ঠকে যাবে, সামাজিকতার কঠিন মায়ের পেছে এরা কতদিন পিষ্ট হবে, এই বিধ্বস্ত সমাজের এই ধ্বংসিত অবস্থায় কতদিন এই গরিব মানুষেরা জীবনযাপন করবে, এই প্রশ্নটাই সমস্ত জনগণের কাছে রাখা হইল। আপনারা আপনাদের মেধার থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আপনারা জানতে চান এই রফিকুল আমিন কোথায়, কে এই রফিকুল আমিন, কেন বাংলাদেশে এসেছিল, কেন মাল্টি লেভেল মার্কেটিং শুরু করা হয়েছিল, কেন ডেস্টিনি নামে একটি প্রজেক্ট চালু করা হয়েছিল, কেন ডেস্টিনিকে ক্লোজ করা হয়েছিল, কেন ডেস্টিনি লক্ষ লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে লুটপাট করে নিয়ে চুপচাপ মেরে তারা বসে আছে, কোথায় আছে কেউ জানে না। বিধ্বস্ত কারা, ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? সাধারণ মানুষেরা হয়েছে, গরিব মানুষেরা হয়েছে। তো এই টাকা কোথায়? এই লক্ষ লক্ষ কোটি টাকা যে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গিয়ে তারা চুপ মেরে গুপ্তি মেরে বসে আছে, এই টাকা কোথায়? এই টাকা কে আত্মসাৎ করেছে? এই টাকা কে খেয়েছে? নাকি বাংলাদেশ রাজকোষে এই টাকা জমা হয়েছে? তাই যদি হয়, তো এই টাকা যাদের টাকা, যারা তিলে তিলে এই টাকা ইনভেস্ট করেছিল, কেন তারা বঞ্চিত হলো এই টাকা থেকে? তাদের কি পাপের টাকা ছিল? তারা কি চুরি করা টাকা ইনভেস্ট করেছিল? তাদের কি এই টাকা পরিশ্রমের বিনিময়ে অনেকে জমি বিক্রি করে এই ডেস্টিনিতে টাকা ইনভেস্ট করেছিল? এর বাস্তব প্রমাণ আছে। এটা সরজমিনে তদন্ত করলে জানা যাবে। এখন পর্যন্ত তারা কাঁদে, এখনও তারা সেই টাকার জন্য হায় হুতাশ করে। সেই টাকার শোকে অনেক বাঙালি আত্মহত্যা করেছে, অনেক হার্ট স্ট্রোক করেছে ডেস্টিনিতে ইনভেস্ট করার টাকা মাইর যাওয়ার কারণে। কেন বাঙালির টাকা মেরে খাওয়া হলো? কেন বাঙালিকে টাকা ফেরত দেওয়া হলো না? কেন রফিকুল আমিনকে ক্লোজ করার পরে বাঙালিকে আশ্বস্ত করা হলো না? বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের নেতৃত্ব যারা দেয়, বাংলাদেশ সরকারি দলে যারা কাজ করে, বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে যারা প্রভাব বিস্তার করে বসে আছে, তারা কেন ডেস্টিনির টাকা আত্মসাৎ করার যে বিলুপ্ত হয়ে যাওয়া টাকা, যাদের প্রমাণ ছিল, ডকুমেন্ট ছিল, প্রমাণ সাপেক্ষে তাদের হাতে টাকা পৌঁছে দিল না? এই টাকা আত্মসাতের পিছনে কারা আছে জানতে চাই। এই সত্যি ঘটনা যে কারা এই ডেস্টিনির নামে লুট প্রজেক্ট খুলে বসেছিল, কারা ডেস্টিনির নামে ডাকাতি করে নিয়ে চলে গেল, কেন ডেস্টিনির টাকা সাধারণ মানুষেরা ফিরিয়ে পেল না, কেন সাধারণ মানুষের টাকা লুটপাট মেরে ডেস্টিনির নামে মাল্টি লেভেল মার্কেটিংয়ের নামে এখন পর্যন্ত চুপ মেরে বসে আছে। যাদের টাকা নেওয়া হয়েছে তারা অবশ্যই প্রতিবাদ করার ক্ষমতা রাখে না, তারা অবশ্যই জানে না যে এই টাকা নিয়ে কে কোথায় গেছে। রাতের আধারে চোখের জল ফেলে, তারা রাতের আধারে চুপি চুপি বসে কাঁদে, তারা নীরবে হাই হুতাশ করে। বাংলাদেশের আইনি ব্যবস্থা দুর্নীতিতে যথেষ্ট পরিমাণে বিস্তার করেছে। যদি আইনের ভিতরে সততা থাকতো, আইনের চোখ যদি অন্ধভাবে বাধা না থাকতো, যদি আইন সঠিক দৃষ্টিতে দেশ পরিচালনা করতো, তাহলে অবশ্যই ডেস্টিনির টাকা সাধারণ মানুষেরা ফিরে পেত। এতদিন কেন এই টাকা আটকা পড়েছে? এতদিন কেন এই টাকা সাধারণ মানুষের হাতে ফিরে আসলো না? এই প্রশ্নটাই থাকলো সাধারণ মানুষের কাছে, এই প্রশ্নটা থাকলো দেশের কাছে, এই প্রশ্ন থাকলো বাংলাদেশ প্রশাসনের কাছে, এই প্রশ্ন থাকলো বাংলাদেশ রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের কাছে। কেন ডেস্টিনির টাকা সাধারণ মানুষের হাতে আজ অব্দি ফিরে এলো না? আমি এই ভিডিওটা ডেস্টিনির দুর্নীতির চিত্রটাকে মনে করে দেওয়ার জন্যে তৈরি করেছি। যারা ডেস্টিনিতে টাকা ইনভেস্ট করেছিলেন তাদের জাগ্রত হতে বলছি। আপনারা একযোগে আপনাদের প্রতিবাদ কঠোর হাত দিয়ে, কঠোর মেধা দিয়ে আপনারা সংগ্রামে ডাক দেন।
আপনাদের টাকা আপনাদের ঘরে ফিরে আসুক, আমি এটাই চাই। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না। আমার একার চাওয়ায় কিছু হবে না, এটা আমি জানি। এর জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা ডেস্টিনিতে ইনভেস্ট করা ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত ব্যক্তি আছেন, সংগ্রামী হন, সংগ্রামী মেধায় মাঠে আসেন, আপনাদের টাকা ঘরে ফিরে আসবেই ইনশাল্লাহ। এই আশাই আমি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ ফরহাদ শেখ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।